আজকের গল্পে একটা মজার কথা লুকিয়ে আছে। আপনারা সবাই এটা মন দিয়ে শুনবেন। এই জীবন কর্ম অনুযায়ী চলে, আর আমরা মানুষ আমাদের সব কর্মের ফল এই জন্মেই পেয়ে যাই। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে। যদি মানবতাকে লজ্জিত করে দেওয়ার মতো খারাপ কাজ করা হয়, তাহলে তার ফল সেটাই হবে যেটা রঘু আর কালিয়া পেতে চলেছে। তোকে বলেছিলাম না আমি কালিয়া 10 টাকার চাকনা আরো নিয়ে নে, কিন্তু না, তুই শুনিস কথা আমার। আরে হয়ে গেছে ভুল ভাই, দুবারের মতো বেঁচে আছে, শেষ করো তাড়াতাড়ি, তারপর ঘরেও যেতে হবে। আরে কিন্তু যাবো কি করে? কোনো বাস আসলে তবেই তো যাবো নাকি? এই দেখ, এটা তো শেষ হয়ে গেল। কি সুরে আওয়াজটা এলো। চলে এসো ভাই, চলে এসো, এটাই শেষ বাস। ও কাকু, আগে যাও, আমরা সান্তাক্রুজ নয়, ধারাবি যাব, চল ফট। আরে কি চল ফুট বলছো বাবা? তোমাদের ভাগ্য খুব ভালো। আমি আজকেই ধারাবিতে ঘর নিয়েছি রহমান দাদার কাছে, আর আমার এই রামপিয়ারি বাসও আমার সঙ্গে ধারাবিতেই থাকবে। চলে এসো। আরে এত ভাবছো কি? তোমাদের ভালো সময় চলছে, এসো, চলে এসো। মনে হচ্ছে ভগবান আমাদের ভাগ্যটা একবারে সোনার অক্ষরে লিখেছে। ফুল সম্মান পাচ্ছি ভাই, মন থেকে। আয় কালিয়া, চলে আয়। ঠিক আছে চলো। যখন কন্ডাক্টর আছে রাজি, তখন কি করবে রঘু আর কালিয়া মাঝি। রাত 1টার সময় নিজের এলাকার বাস পাওয়াটা রঘু আর কালিয়াকে ভাগ্যের জোর মনে হচ্ছিল, কিন্তু ওরা জানতো না যে ওই বাস আর ওই কন্ডাক্টর ওদের জন্য ন্যায়ের দণ্ড নিয়ে এসেছে, যেটা যে কোনো সময় ওদের উপর বজ্রের মতো ফেটে পড়বে। দণ্ড বিচিত্র, আর যে দণ্ড দেবে সেটাও ধারণার বাইরে। আবে এভাবে কি দেখছিস? টিকিট ছিঁড়তে চাস আমাদের? যদি নিজেকে খারাপ অবস্থায় দেখতে চাস, তাহলে চেষ্টা করে দেখে নে। তোমাদের তো পার্মানেন্ট টিকিট কাটা হয়ে গেছে, তাই আর কোনো টিকিটের প্রয়োজন নেই। আরে আমি বলতে চাইছিলাম যে আমরা সবাই তো একই এলাকার, তাই এখন তো তোমরা দুজন স্টাফ হয়ে গেছো, তাই না? আর স্টাফদের টিকিট কেউ আবার কাটে নাকি? আচ্ছা, তাহলে তুই পুরো কথাটা তাড়াতাড়ি বুঝিয়ে দিলি, না হলেই রামপুরি ঢুকে যেত তোর পেটে, বেরোতো বুক চিরে দিয়ে। ঠিক সেইভাবেই না, যেমনটা আজ থেকে 10 বছর আগে তোমরা একটা অসহায় বাচ্চার সঙ্গে দুষ্কর্ম করে ওকে মেরেছিলে, যখন এই বাস এক্সেল ভেঙে যাওয়ার কারণে আরে কলোনিতে দাঁড়িয়েছিল। শরীরের খিদে তো মিটে গেছে ভাই, এখন এই এঁঠো বাসনের কি করি? একে জ্যান্ত ছেড়ে দিলে তাহলে পুলিশকে সব বলে দেবে। মেরে দিয়ে কে? এটাই ঠিক হবে, মেরে দে। সেই সময় আমিও এই বাসেই ছিলাম, আমি সব দেখেছিলাম, কিন্তু কিছু বলতে ভয় পেয়ে গেছিলাম। তার উপরে মেয়েটার খুন, আমি এই কথাটা কাউকে বলিনি, কিন্তু কি? এই কথাটা বুকে চেপে রাখার জন্য আমি অস্থির হয়ে পড়লাম। যেমন যেমন দিন পেরিয়ে যাচ্ছিল, আমার বাঁচাটা কঠিন হয়ে যাচ্ছিল, আর কিছু না করতে পারার গিল্টের কারণে আমি এই বাসে আত্মহত্যা করে নিলাম। সেদিন থেকে আমি এই বাস আর ওই মেয়েটা তোমার এই বাস স্টপেই অপেক্ষা করছিলাম, যেখান থেকে তুমি ওকে তুলেছিলে। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আজ সেই অপেক্ষা শেষ হলো। আবে ও রামগোপাল বর্মা, এ কি তুই এখানে ভূতের ফিল্ম বানাচ্ছিস? মানে তুই এমন ভাবে বলছিস যেন কোনো ভূত তোমরা দুজন। কিছু সন্দেহ আছে? দেখো দেখো ভূত কাকা। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না আমাদেরকে, ভুল হয়ে গেছে আমাদের, মেরো না, এরকম আর ক্ষমা করে দাও। ভবিষ্যতে তুমি কি ভুল করবে, এই শাস্তিটা সেটা নয়।
এই শাস্তিটা সেটার ফল যেটা তুমি আগে করেছিলে। রঘু আর কালিয়া তো ওদের কর্মের শাস্তি পেয়ে গেল, কিন্তু এরকমই কিছু ভুল হওয়ার কারণে যদি আপনার মনও অস্থির হয়ে পড়ে, তাহলে আর এই কলোনি সান্তাক্রুজের বাসে আপনাদেরকেও স্বাগত জানাই। আমাদের আজকের গল্পের মূল হল দরকারের চেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষা, কিছু করে দেখানোর, কিছু প্রাপ্ত করার আকাঙ্ক্ষা। পৃথিবীতে জন্মানো প্রায় প্রত্যেক প্রাণীদের বুকে এই অনুভব ঝড় নিয়ে আসে। ভালো রাস্তা দিয়ে হেঁটে কেউ নিজের এই উচ্চাকাঙ্ক্ষা পুরো করে, তো এমন সফল ব্যক্তির এই পৃথিবীতে কোনো তুলনা হয় না। কিন্তু যদি নিজের উচ্চাকাঙ্ক্ষাকে পাওয়ার জন্য কেউ রক্ত পাওয়ার স্থিতিতে এসে যায়, তখন এমন ব্যক্তির অন্ত খুব ভয়ঙ্কর হয়। তোমার কি মনে হচ্ছে বস আমাদের দুজনকে একসাথে কেন রেখে পাঠিয়েছে? চিন্তা কেন করছো ভাই, তার কাছেই তো যাচ্ছি নাকি, এক্ষুনি জানা হয়ে যাবে। আর বলো রাজু, কেমন আছো? বাড়িতে সব ঠিক? আজ্ঞে সাহেব, সব ঠিক আছে। তুমিও না রাকেশ, কতবার বুঝিয়েছিলাম তোমাকে আমি যে পিয়ন, লিফটম্যান, হাউসকিপিং ওয়ালাদের সঙ্গে কথা বলবে না, আমাদের স্ট্যান্ডার্ডের সঙ্গে এসব ম্যাচ করে না। ও আর আমি, আমরা দুজনেই মানুষ সমর, আর আমরা দুজনেই নিজের নিজের কাজ করছি। সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের আদর সম্মান করা উচিত। আদর সম্মান? তোমার ভাষা তো দেখো, গ্রামের কোনো মূর্খের মতো মনে হচ্ছে। আগে বস, আপনি ডেকে পাঠিয়েছিলেন? ইয়েস ইয়েস মাই বয়, কাম ইন, ভেতরে চলে এসো। সমর এসেছ তো? ইয়েস ইয়েস স্যার, আই এম অলসো ইন স্যার। গুড, চলে এসো, বসো। কি হয়েছে স্যার? আজ আপনাকে দেখে একটু সিরিয়াস মনে হচ্ছে। জীবনে কখনো কখনো কিছু সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হয়ে যায়, আর আমিও সেই কঠিন সময়টা কাটাচ্ছি। সেই জন্যই তোমাকে আমি একটু সিরিয়াস মনে হচ্ছি। যাই হোক, আজ আমি এই কোম্পানির দায়িত্ব থেকে ফ্রি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এই অল্প সময়ের মধ্যেই তোমরা দুজন এই কোম্পানির জন্য অনেক কিছু করেছো। সেই জন্য কোনো নতুন লোককে হায়ার করার জায়গায় ভাবলাম তোমাদের মধ্যে কোনো একজনকে কোম্পানির সিইও বানিয়ে দিই। কিন্তু তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বাছাটা আমার জন্য খুব মুশকিল ছিল, কিন্তু কোনো একজনেরই বাছাই করাটা দরকারও ছিল। মনে হচ্ছে ভগবান প্রার্থনা শুনে নিয়েছে। আমি বয়স আর অনুভব দুটোর দিক দিয়ে রাকেশের চেয়ে বড়। আমি সিইও হব। কাল নতুন সিইও পদের অফিসিয়াল ইনফরমেশন সব জায়গায় দিয়ে দেওয়া হবে। তাই কাল থেকে বলরাজ গ্রুপ অফ ইনফরমেশন টেকনোলজির নতুন সিইও হবে রাকেশ। এত বছর এই কোম্পানিকে যে পজিশন পাওয়ার জন্য দিয়েছিলাম, সেটা এত সহজে অন্যের হাতে যেতে দিতে পারি না আমি। তাতে আমাকে রাকেশের প্রাণে নিয়ে নিতে হোক না কেন। কংগ্রাচুলেশনস সিইও স্যার। আরে কি ভাই, তাছাড়া যদি সত্যি বলি, এই পোস্ট আমার নয়, তোমার পাওয়া উচিত ছিল। তাহলে পোস্ট আমাকে দিয়ে দাও। আরে মজা করছি, চলো সেলিব্রেট করি। আজকের পার্টি আমার তরফ থেকে। আরে কিন্তু এভাবে হঠাৎ? আর আমার গাড়ি? আজকাল লাইফে অনেক কিছু হঠাৎ করেই হয়ে যাচ্ছে। তুমি সিইও তো হঠাৎ করেই হয়ে গেলে, তাহলে এই পার্টি হঠাৎ কেন হতে পারে না? আজকে শুধু তুমি আর আমি আর আমার ইয়ট, যেমনটা বন্ধুর ইচ্ছে। চলো।
শোনো সমর, যেমন উথাল পাথাল সমুদ্রে আজকে হচ্ছে, ঠিক সেরকমই উথাল পাথাল আমার মনের মধ্যে হচ্ছে। এই পজিশনে তো আমার পৌঁছানোরই কথা ছিল, কিন্তু এই সব এত তাড়াতাড়ি হয়ে যাবে ভেবে দেখিনি ভাই। সময়টা আমার ভাগ্যটাই বদলে দিল ইয়ার, আর আমার ভাগ্যটা পাল্টে দিল। এই সব যে তুই পেয়ে গেলি না রাকেশ, সেসব আমার ভাগ্যে ছিল। তুই আমার থেকে আমার ভাগ্য কেড়ে নিয়েছিস। সমর, তুমি কি বলতে চাইছো? এখন আমি কিছু বলতে চাই না রাকেশ, শুধু করতে চাই, আর আমি সেটা করেই ছাড়ব। সমর, তুমি একটু অদ্ভুত রিয়্যাক্ট করছো। আমার মনে হয় আমাদের এখান থেকে যাওয়া দরকার। আমরা নয়, শুধু তুমি যাবে এই পৃথিবী থেকে দূরে, চিরকালের জন্য। এসব কি জাদা বলছো সমর? তোমার এই বেকার জোকটা ঝেলতে পারছি না আর। ফিরে চলো। ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সেকেন্ড পজিশনে এসেছিল আমার। সমরের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা রাকেশের খুশি কেড়ে তো নিলই, সেখানেই ওকে মেরে ও জমদূত হয়ে গেল। প্রত্যেক জনের সাথে ভদ্র ব্যবহার করা রাকেশের মৃত্যু এভাবেও হতে পারে, এটা অন্য কেউ তো দূর, রাকেশ নিজেও কখনো ভেবে দেখেনি। ও এখন মরে গেছিল। সব জায়গায় খুঁজে নিয়েছি স্যার, রাকেশের ব্যাপারে কোথাও কিছু জানা যাচ্ছে না। মনে হচ্ছে সিওর পোস্টের কথা জানতে পেরেই ও নিজের আসল রংটা দেখাতে শুরু করে দিয়েছে। কোথাও কোনো 5 স্টার হোটেলের রুমে পড়ে আছে হয়তো, মদ খেয়ে। যাই হোক, সময় হয়তো এটাই চেয়েছিল যে সিইও যেন রাকেশ নয়, তুমি হও। আর ইউ শিওর স্যার? আমার সিদ্ধান্তে তোমার কোনো সন্দেহ আছে? নো নো স্যার, একদম না। আমি শুধু বলছিলাম যে কাল অবধি ওয়েট করে নেওয়া যেত। সময় আর বিজনেস কারোর জন্য থামে না সমর। অ্যানাউন্সমেন্টটা কালকে ঠিক করে দাও আর কাজে লেগে পড়ো। আগে স্যার। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষিয় মহামৃতাৎ। ওম। প্রভুর ইচ্ছে নিয়ে এসেছে, প্রভু নিয়ে এসেছে তোকে আমার কাছে। সেও ন্যায় চাইছে, তুইও ন্যায় চাইছিস, পেয়ে যাবি, ন্যায় পেয়ে যাবি। ওম ভট। ওম হ্রিম ক্রিম চামুন্ডায় ভিচ্ছে। ওম ভট। ওম হ্রিম ক্রিম চামুন্ডায় ভিচ্ছে। ওম ভট। যাও বালক, ন্যায় করো। ন্যায় পাওয়ার পরেই আবার নিজের দুনিয়ায় চলে যেও। দেখ জনি, আজ আমার প্রমোশন ডে। সবকিছু খুব ভালো করে হওয়া চাই, কিছু অ্যাভারেজ যেন না হয়, বুঝতে পেরেছিস? সিইও পদের অ্যানাউন্সমেন্ট, এটা সিইও পদের। হ্যাঁ ঠিক আছে, রাখ। রাকেশ, ও এখানে কি করে আসতে পারে? না, এটা হতে পারে না, এটা হতে পারে না।
অবাক হলে যে আমি এখানে কি করে এসে গেলাম? হ্যাঁ হ্যাঁ, তুই তো মরে গেছিলি। মরা মারার অধিকার তো তোর কাছে নেই, উপরওয়ালার কাছে থাকে। সেই উপরওয়ালা আমাকে বলেছে যে শুধু আমারই সময় পুরো হয়নি, আমার বন্ধু রূপে শত্রুরও সময় পুরো হয়ে গেছে, যে তোকে নিজের স্বার্থের আর উচ্চাকাঙ্ক্ষার জন্য মেরে দিয়েছে। আমার পরিবারের ব্যাপারে একবারও ভাবলি না। রাকেশ, রাকেশ, দেখ দেখ, আমি তোর সঙ্গে ভুল করেছি। কারণ কারণ আমি একটা খারাপ মানুষ ভাই। কিন্তু তুই তো ভালো মানুষ, তাই না? তুই খুব ভালো মানুষ। আমি তোর পরিবারের কথা ভাবিনি, কিন্তু তুই আমার পরিবারের কথা ভাব। ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। আমি ক্ষমা করতে ফিরে আসিনি, তোকে সাথে নিয়ে যেতে এসেছি। চল। না, এটা হতে পারে না। আমি কোথাও যাব না। আমি সিও হয়ে গেছি, আমি কোথাও যাব না। কোথায় পালাবি? ঘরে পুষে রাখা সাপ? তোর ফনাটা কুচলে দিতেই তো আমি এখানে এসেছি। লোভ, ঈর্ষা আর স্বার্থে ভরা সমস্ত উচ্চাকাঙ্ক্ষা সব সময় খারাপ হয়। এরকম উচ্চাকাঙ্ক্ষার কারণে প্রায় রক্তের নদী বয়ে থাকে। যদি আপনারও মনের ভেতর সাম দাম দণ্ডভেদের নীতি আপন করে আগে এগোনোর উচ্চাকাঙ্ক্ষা থাকে, তাহলে সেটা ত্যাগ করুন, না হলে অঘোরই যে কোনো সময় ন্যায় করাতে পারে। আরে यार, এই কারেন্টের নাটক তো রোজের নাটক হয়ে গেছে। একটু আবহাওয়া খারাপ হলো না আর এই রুট কার বাপের বাড়ি চলে যায় কি জানি। কখনো কখনো মনে হয় যে আমরা কোনো বাংলোতে নয়, কোনো ভূত বাংলোতে থাকি। ঠিক বলেছ। ভূত, ভূত! আরে আরে জয়, কোনো ভূত নেই, কেউ নেই এখানে। আরে কোনো ভূত নেই, কেউই নেই এখানে। না ভাই, ছিল, এখানে একটা ভূতই ছিল। আমি দেখেছিলাম, ওর চেহারা একদম আমার সামনে ছিল। আমি সত্যি বলছি। এক নম্বরের ভীতু তুই। কেউ নেই এখানে, কি জানি নিজের খেয়ালে কি কি দেখে ফেলে। চল ভাই, এবার ভেতরে চল, অনেক কাজ বাকি পড়ে আছে। হাত মুখ ধুতে হবে, রান্না করতে হবে, তারপর খেতে হবে। চল। আরে ভাই, তোদের একটা কথা বলি, আমার প্রাইভেট চাকরি খারাপ চাকরি করার মোটেই ইচ্ছে হয় না। চাকরি করার ইচ্ছে তো আমারও হয় না, কিন্তু কি করি, করতে তো হবেই। আবে গাধা, যদি চাকরি না করিস তাহলে কামাবি কি আর খাবে কি? আর বাড়ির লোকেদের টাকা কি করে পাঠাবি? টাকা গাছে তো ফলে না যে যখন খুশি লাভ দিয়ে পেড়ে নেব। সেই জন্য আলসেমি আর ইগো ছাড়, নিজের কর্মের উপরে মন দে। কর্মের চেয়ে বড় আর কিছু নেই। আমাদের কর্ম চাকরি করে টাকা রোজগার করা, তাই চুপচাপ ইমানদারির সাথে চাকরি করতে থাক। যদি গাছে টাকা ফলতো তাহলে কি মজাই না হতো। যদি সত্যি এরকম হতো তাহলে আমি শহরে আসার বদলে আমার গ্রামে যেতাম, আর ওখানের সব জায়গায় টাকার গাছ লাগিয়ে সোজা RBI এর সাথে ধান্দা করে নিতাম, আর মজা করতাম, মজা। আরে ওই ধনী লোকের বেটারা, এসব বাজে বাজে খেয়াল ছাড় আর হাত মুখ ধুয়ে শুয়ে পড়, সকালে অফিসেও যেতে হবে। তোমরা যাও, আমি একটু বাইরে হাওয়া খেয়ে আসছি। আজকে একটু বেশি খেয়ে ফেলেছি।
এতগুলো টাকা, টাকাই টাকা। হ্যাঁ, আমি তো ধনী হয়ে গেলাম। এবার টাকা রোজগারের জন্য আমাকে কোথাও চাকরি করতে হবে না। এত এত টাকা দিয়ে তো আমি নিজেই মালিক হয়ে যেতে পারবো। খুব মজা করবো এবার আমি। এবার দেশ বিদেশে গিয়ে ঘুরে বেড়াবো। এবার তো টাকাই টাকা আছে আমার কাছে। আবে এর কি হলো? এখনো রেডি হসনি কেন? অফিস যাবি না নাকি? না, যাব না। এই চাকরি টাকরি আমার দ্বারাই হবে না। সেই জন্য আমার এই রেজিগনেশন বসের মুখে ছুঁড়ে মারবি। ইয়ার কি ছাড় আর তাড়াতাড়ি রেডি হয়ে যা। আমি ইয়ার কি করছি না আমার বন্ধু, এটা তো আমার দিব্য চক্ষু খুলে গেছে ভাই। দিব্য চক্ষু খুলে গেছে মানে আমার চোখ খুলে গেছে বন্ধু আমার। আমি খুব তাড়াতাড়ি নিজের বিজনেস শুরু করব। সেই জন্য এই রেজিগনেশনটা বসের মুখেই ছুঁড়ে মারবি। তুই সত্যি সিরিয়াস নাকি সকাল সকাল ভাং খেয়ে বসে আছিস? যখন কোনো মানুষ তার সঠিক পথ খুঁজে পেয়ে যায় না, তখন তার এভাবেই মজা ওড়ানো হয় যেভাবে তুই ওড়াচ্ছিস। কিন্তু এখন ব্যাস ভাই, আমি আমার লাইফে বড় কিছু করতে চাই, যার সময় এসে গেছে। আমি তো বলছি যে তোরা দুজনে চাকরি ছেড়ে দে আর আমার সঙ্গে জুড়ে যা, পার্টনার হয়ে যা আমার। স্টার্ট আপের এমন ঝান্ডা কাটবো যে কোটি টাকার কোম্পানিকে আরব টাকার কোম্পানি বানিয়ে দেব। বল কি বলিস তোরা? দেখ ভাই, সত্যি বলবো তো আমার মনে হচ্ছে যে কাল রাত তোর খুব জ্বর হয়েছিল। সেটা তোর মাথায় চড়ে নাচছে না শুধু, বরং তাণ্ডব করছে তাণ্ডব। তুই আজকে আরাম কর আর ভালো করে ভাব যে তুই আজ কি বলছিস। আমরা সন্ধেবেলায় মিলবো, চল রে। হ্যালো, বম্বে হোটেল। আপনার ওখানে যতগুলো চিকেন আর পনিরের আইটেম তৈরি হয় সব কিছুর এক একটা প্লেট, আর তার সাথে চকলেট আইসক্রিম, গোলাপ জামুন, অরেঞ্জ জুস, মালাই লস্যি তাড়াতাড়ি হোয়াইট হাউস রোডে বাংলো নম্বর 1-এ পাঠিয়ে দিন। আজ থেকে শুকনো খাবার খাওয়া বন্ধ, 5 স্টার হোটেলের খাবার শুরু। বাহ, কি দারুণ খাবার ছিল, দারুণ মজা হলো। পেট পুজো তো হয়ে গেল, এবার একটু শপিংও করা যাক। হ্যালো ভবেশ ভাই, কেম છો? মজামা? আরে আই এম মজামা। আচ্ছা ভাই, আপনার কাছে যত রকমের ব্র্যান্ড আছে না, মানে যা কিছু আছে, সেগুলোর ডিট্টো 3-3টে পিস পাঠিয়ে দাও। যেমন কি মিডিয়াম সাইজের শার্ট 3টে, টি শার্ট 3টে, 30 সাইজের জিন্স 3টে, ঘড়ি 3টে, আর 8 নম্বরের 2টো চপ্পল, আর 9 নম্বরের। আর জুতোর জন্য এই সাইজই। আরে কি ভবেশ ভাই, ক্যাশই দেব, আগের পরের সব ক্লিয়ার করে দেব। বোনাস পেয়েছি আমি, পাঠাও পাঠাও। এবার আমি হব হিরো। এই নতুন জুতো চপ্পল আর কাপড় দেখে তো সুভাষ আর জয়ও খুব খুশি হয়ে যাবে। টাকাও কি দারুণ খেলা খেলে মাইরি, কামাল করেই টাকা, यार কামাল করে দেয়। আরে টাকা এলো না আর সোফাও নিজের রং দেখিয়ে দিল। এক্ষুনি ঠিক করছি এই সোফার বাচ্চাকে। হ্যালো, अग्रवाल ফার্নিচার? একটু এদিকে, একটু ওদিকে, ব্যাস ব্যাস ব্যাস, এটা ঠিক আছে। হ্যাঁ, এই নাও টাকা, আর এই 500 টাকা আমার তরফ থেকে টিপ। থ্যাংক ইউ। এবার ঠিক লাগছে। আবে ওই, এই দুজন নমুনা কারা ছিল? আরে এসো এসো আমার বন্ধুরা, তোমাদেরই অপেক্ষা করছিলাম আমি। আর ওরা কোনো নমুনা ছিল না ভাই, এই দুটো সোফা রাখতে এসেছিল, আমি কিনেছি। কেমন লাগছে? ভালো লাগছে তাই না? আচ্ছা চলো বাদ দাও এসব, এই দেখো। আবে কি রে এইসব,
আর এতগুলো জিনিসপত্র কার? কিছু আমার আর কিছু তোমাদের দুজনের। আমাদের? অবাক হওয়ার কোনো দরকার নেই, আর না টেনশন নেওয়ার দরকার আছে। সব ক্যাশে নিয়েছি। তোর কোনো লটারি লেগেছে নাকি রে? নাকি ঘর থেকে টাকা চেয়ে মহারাজা হয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই? নাকি কোনো খাজনা হাত লেগেছে তোর? সকাল থেকে আজব রকমের ঢং দেখাচ্ছিস তুই। আরে আমার ভাই, তোমাদের যা ভাবার ভাবতে পারো, আর নিজের নিজের জিনিস নিয়ে এনজয় করো। অমর, সত্যি করে বল, তুই কোনো চোরে গ্যাং জয়েন করে নিসনি তো? মানে এই সব কিছু তুই চুরির টাকা কিনেছিস তাই না? করে দিলে তো ইনসাল্টের অপমান ভাই। ভালো করে দেখো ভাই, আমার এত সুন্দর বাচ্চা চেহারাটা, আমাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে চোর মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ না তো, তাহলে? আচ্ছা, এই সব প্রশ্ন উত্তর ছাড়ো ইয়ার, আর নিজের জিনিসপত্র চেক করে নাও। ফিটিং উইটিং ওপরে নিচে হলে তাহলে বদল করে নেব। এত কড়া কড়া নোট যে দিয়েছি। আরে বসো ভাই यार। ছেঁড়া টি শার্ট, মনে হয় ভুল করে এসে গেছে। তুই তুই ওটা ছাড়, এটা দেখ। এসব কি ফাটা ছেঁড়া জিনিস কিনেছিস তুই? এরকম কি করে হতে পারে? এই সব আসার পর আমি নিজের হাতে সব চেক করেছিলাম, তখন সব ঠিক ছিল। আমার তো কিছু মাথায় ঢুকছে না, এসব কি হচ্ছে? আবে, এটা যদি তোর ইয়ার্কি হয়ে থাকে তাহলে খুবই খারাপ ছিল। আর এই বেকার ইয়ার্কি করার জন্য ঘরে ছিলি আজকে? তাহলে কাল প্লিজ গিয়ে ডাক্তারকে দেখিয়ে আয়। তোর মাথা সত্যি সত্যি ঠিক লাগছে না। বাই দ্য ওয়ে, জয় আর আমি বাইরে খাবার খেয়ে এসেছি, তুই নিজেটা দেখে নে। আমি এবার শুতে যাচ্ছি। আবে यार অমর, না ভেতরে আছে না বাইরে না টয়লেটে, এত সকাল সকাল কোথায় উধা হয়ে গেল? বাদ দে না ভাই, আজকে তো আমাদের টার্ন পরিষ্কার করার, সেটাই করে চলে যাই না यार। আরে বাপরে, ব্যাগ তো খুব ভারী। জয়, আমার সাহায্য কর। ব্যাগ তো সত্যি খুব ভারী, এমনিতে এতে কি আছে? এতগুলো টাকা? এবার বুঝেছি, হারামি অমর এই টাকাগুলোর জন্য এত লাফালাফি করছিল। কি জানি কোথা থেকে চুরি করে এনেছে ও। এতে কি লেখা আছে? কোন গিরধর নামের লোকের অ্যাড্রেস। আমার মনে হয় এই টাকাগুলো ওই লোকটারই। ওই লোকটার টাকা ছিল বল, এখন এই টাকাগুলো আমাদের, তাদের চুরির টাকা হোক না কেন। পাগলামি করিস না, অন্যের টাকায় নজর দেওয়া মোটেই ভালো কথা নয়। পাগল আমি নই, পাগল তুই একটা, যে ঠাকুর লক্ষ্মীর এভাবে অপমান করছিস। যদি তোর আপত্তি না থাকে তাহলে এর 3টে ভাগ করে নেব, যদি থাকে তাহলে এই টাকা 2 ভাগে ভাগ হবে, আর এই আমাদের টাকা অন্য কোথাও যাবে না। চুপ কর, টাকা দেখেই একেবারে পাগল হয়ে গেছে। এগুলো চুরির টাকা, আর তুই ভাগাভাগির কথা বলছিস। দেখ, আমি অ্যাড্রেসে যাচ্ছি, আগে আমি গিরধরের সঙ্গে কথা বলে ঠিক করে জানবো এই টাকাগুলো সত্যিটা কি। যদি সেই মালিক বেরোয় তাহলে আমরা এই টাকা তাকেই ফেরত দিয়ে দেব, আর অমর এলে শালাকে বেঁধে কোনো এক কোণে বসিয়ে দিবি। আমি এসে কথা বলবো। আগে বলুন, কাকে খুঁজছেন আপনি? আপনার নাম কি গিরধর? আগে আমি গিরধর, বলুন।
গিরধর বাবু, আমরা একটা ব্যাগ পেয়েছি। ওই ব্যাগে আপনার অ্যাড্রেস লেখা ছিল, তাই আমি এখানে চলে এলাম। যদি আপনি ওই ব্যাগের রং আর তাতে কত টাকা ছিল বলে দেন, তাহলে আমি সেটা আপনাকে ফিরিয়ে দেব। ভেতরে এসো, বসো। ওই ব্যাগটা কালো রঙের, তাই না? আগে মানে ওটা আপনারই ব্যাগ? তুমি ওই কালো ব্যাগটা ওই ঘরে পেয়েছো হবে, যেখানে আমার মেয়ে রাগিনী আর জামাই শেখর ছিল। শেখর আমার মেয়ের জীবনটাকে একেবারে মুশকিল করে দিয়েছিল। 1 নম্বরের লোভী, বাজে একটা লোক ছিল। প্রত্যেক দিন টাকার জন্য আমার মেয়েকে ধরে মারতো। যদি তোর মেয়েকে সুখে দেখতে চাস বুড়ো, তাহলে টাকা নিয়ে এসে দে আমাকে। সেই জন্য বাধ্য হয়ে আমি আমার মেয়ের জন্য একদিন নিজের সব প্রপার্টি বিক্রি করে দিলাম, আর তারপর সব টাকাগুলো একটা কালো ব্যাগে ভরে ওকে দিয়ে এলাম। আমি ভেবেছিলাম এরকম করে আমি আমার মেয়ের জন্য খুশি কিনে নিয়েছি, ওর জন্য একটা হাসির জীবন কিনে নিয়েছি। কিন্তু কিন্তু ওই হারামি মানুষটা টাকা নিয়েও আমার মেয়েকে ছাড়লো না। ও আমার মেয়েকে মদের নেশায় মেরে দিল, আর পুলিশকে টাকা খাইয়ে ওর মৃত্যুকে অ্যাক্সিডেন্ট বানিয়ে বেঁচে গেল। গিরধর বাবু, যদি আপনার এই কথাটা ঠিক হয়, আমার বন্ধু অমর উধাও হয়ে গেছে। আর কাল থেকে ওর যে ব্যবহার দেখেছি, সেটা দেখে তো এটাই লাগছে যে ও ওই ব্যাগটা পেয়ে গেছে। গিরধর বাবু, আপনি তাড়াতাড়ি চলুন, নাহলে আমার বন্ধু জয় মরে যাবে। চলুন তাড়াতাড়ি। আরে यार, এই সুভাষ শালা পাগল হয়ে গেছে। যে ঘরে আসা এতগুলো লক্ষ্মীকে ফেরত দেওয়ার কথা ভাবছে। আমার তো একটুও মন মানছে না এত টাকা ফেরত দেওয়ার কথা ভেবে। না না, যাই হয়ে যাক না কেন, আমি এগুলো ফেরত দিতে দেব না। হ্যাঁ, আমি এগুলো নিয়ে পালিয়ে যাব। অমর যাক চুলোয়, এমনিতে ওই টাকাগুলো আমার থেকে লুকিয়ে নিয়েছিল। জয়, রাগিনী, আমার মেয়ে। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। যৌতুক দেওয়াটা ঠিক নয় বাবা, কারণ মেয়েদের খুশি টাকা দিয়ে নয়, বরং একটা ভালো জীবন সঙ্গী খুঁজেই কেনা যেতে পারে। তোমার টাকা অনেক সামলে রেখেছি আমি। যে কেউ ভুল উদ্দেশ্যে এটাতে হাত লাগিয়েছে, আমি তাদের মেরে ফেলেছি। আমার সোনা রাগিনী, আমাকে ক্ষমা করে দে মা। আমি শেখরকে তোর জন্য পছন্দ করেছিলাম, খুব বড় ভুল করে ফেলেছি আমি। ক্ষমা করে দে মা। ভাই, তোরা কি জানিস, আমার মাথায় একটা দারুণ গল্প ঘুরে বেড়াচ্ছে, শোনাবো নাকি? মনে হচ্ছে তোর একটু বেশি হয়ে গেছে। না 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 ভাই, তোর দিব্যি কিচ্ছু হয়নি আমার। আর এখনো তো একটাই বোতল খেয়েছি। তোর ভাই তো একবারে 10টাও শেষ করতে পারে। হ্যাঁ, তোরা শুধু এবার আমার গল্পটা শুনে নে। ভাই, তোর কাছে হাত জড়ো করছি, তুই কিচ্ছু বলিস না। তুই একটু চুপ কর আর পরের বোতলটা খোল। তোর এই বাজে গল্প শুনে আমার মাথা আমি খারাপ করতে চাই না। আরে গল্প তো আমাদের এই সবার ভাই মোহিত ভাই ভেবে রেখেছে। যখন সেটা হবে না, বাহুবলীর রেকর্ডও ভেঙে দেবে। এইভাবে ফিল্ম তৈরি হয় নাকি? আরে বাবা, হিরো হিরোইনও তো লাগবে, টাকা লাগাবে এরকম প্রডিউসারও তো চাই। আরে শোন, আমার নাম মোহিত রে। প্রডিউসার তো এমনি জোগাড় করে ফেলবো। আর হিরো হিরোইনের ব্যাপারটা, হিরো নিয়ে নেবো যে কাউকে, আর হিরোইন তো আমাদের প্রিয়াই হবে। ও শিট, প্রিয়ার কথা বলতে মনে পড়লো, ও তো আমাকে আজ ওর বাড়িতে ডেকেছিল। আমি যাচ্ছি, এর পরেরটা তোরা দুজনে দেখে নে। বাহ গুরু বাহ,
প্রিয়ার কথা মনে হতেই আমরা বন্ধুরা পর হয়ে গেলাম। আরে ভাই, সুন্দরী মেয়েরা এরকমই হয়ে থাকে, আর সেই চক্করে ভালো বন্ধুও শত্রুই হয়ে যায়। মানে নিজের সবাই পরপর মনে হয়। আরে ইমোশনাল অত্যাচার কাকে করছিস? পানের মতো চিবিয়ে না থুতু ফেলে দেবো, সাবধানে কথা বল। তোর এই হাসির পেছনে রাগ লুকিয়ে রেখেছিস। ফালতু কথা কিন্তু বুঝে শুনে বল ভাই। তোরাও তো যাস, হ্যাঁ, কখনো এখানে কখনো ওখানে। হ্যাঁ, আমি কখনো আটকেছি নাকি? না তো। এবার যখন আমি যাচ্ছি তখন রেগে যাচ্ছিস কেন? হায় হায়, ওর মুখটা তো দেখ একবার, খুশিতে ওর গাল একেবারে গোলাপি হয়ে যাচ্ছে ভাই। ভাই, আমি তো প্রিয়াকে ভোজপুরি সিনেমার নাম্বার 1 হিরোইন বানাতে চাই। ও যদি একবার একটু ওর কোমরটা দোলায় না, তাহলে গোটা ইন্ডাস্ট্রি যেন দুলে ওঠে একেবারে। আইটেম বোম তৈরি করতে চাই আমি ওকে ভাই, মন থেকে। বোম তো প্রথম থেকেই ভাই, তুই যদি একটু শিখিয়ে পড়িয়ে নিস তাহলেই ও রেডি হয়ে যাবে। আচ্ছা ভাই, একটা কথা বল, দিব্যি খেয়ে বলবি, আমাদের সকলের দিব্যি রইল। তুই ইদানিং প্রিয়ার ওপর খুব ইন্টারেস্ট দেখাচ্ছিস, ব্যাপারটা কি গুরু? দেখ ভাই, তোরা না হাসবি না। ব্যাপারটা হলো এটা যে আমি প্রিয়াকে অদ্ভুতভাবে ভালোবাসতে শুরু করেছি। বোতলের দিব্যি, ওর মধ্যে তোদের বৌদি হওয়ার 36টা গুণ রয়েছে ভাই। আরে সেসব তো ঠিকই আছে, কিন্তু তুই তোর নিজের মধ্যে রাক্ষসটাকে কি করবি? বিয়ের কিছুদিন পরেই যদি ও জেগে ওঠে তাহলে? আরে তখন এটা তখন বুঝবো। আপাতত তো আমাকে এখন প্রিয়ার কাছে যেতে হবে। আরে ভাই তুই যা, কিন্তু যাওয়ার আগে ভাই প্রিয়ার অ্যাড্রেসটা আমাদেরকে অন্তত দিয়ে যা। একদিন নয় ওর সাথে দেখা করে তোর একটু প্রশংসা করে দেব যে তুই কত ভালো। হ্যাঁ ভাই, ভীষণ বাজে তোরা, জানিস তো। এনিওয়েজ, লাল চক, বাংলো নাম্বার 4। চল এখন টাটা, বাই বাই, গুড নাইট। কি ব্যাপার? হ্যাঁ, পুরো ফুলসজ্জার মতো সবকিছু সাজিয়ে রেখেছে তো প্রিয়া। প্রিয়া, প্রিয়া, কোথায় তুমি প্রিয়া? আমি এখানে মোহিত, আর অনেকক্ষণ ধরে আমি তোমার জন্যই অপেক্ষা করছি। প্রিয়া, আমি তোমায় বলে বোঝাতে পারবো না তোমার এই ওয়েলকাম আমাকে কত খুশি করেছে। আমি সারা জীবন এই ওয়েলকাম ভুলতে পারবো না। ভোলার জন্য বেঁচে থাকলে তবে তো ভুলবে। এ তো ইন্দু। হ্যাঁ, আমি ইন্দু। তোমার কি মনে হলো তুমি ফোনে এতদিন ধরে প্রিয়ার সঙ্গে কথা বলছিলে? ফোনের মধ্যে প্রিয়া নয়, আমি ছিলাম। আর এটা আমার বাড়ি, যেখানে থেকে আমি মডেল হওয়ার অনেক স্বপ্ন দেখেছিলাম, যেটা তুমি নষ্ট করেছো। এবার আমি তোমায় নষ্ট করব। আমি শেষ করব তোমায়। ইন্দু, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ প্রিয়া। শুভম, আমি কাল রাত থেকে মোহিতকে কল করছি। ওকে আমি বাড়িতে ডেকেছিলাম, একটা জরুরি কথা বলার ছিল, কিন্তু ওকে তো ফোনেই পাচ্ছি না। কোথায় আছে ও? এটা কিভাবে সম্ভব? কাল রাতে তো ও তোমার বাড়িতেই গিয়েছিল। তোমার কাছে যদি না যায় তাহলে ও কোথায় গেল? ঠিক আছে, আমি খবর নিয়ে তোমায় ফোন করছি। বাই।
আরে তুই, ভালো হয়েছে তুই চলে এসেছিস। আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। আরে এক্ষুনি প্রিয়া ফোন করেছিল ভাই। ও বলল যে কালকে রাতে মোহিত নাকি ওর বাড়িতে যায়নি, আর এখন ওর ফোনও নট রিচেবল। আমি মোহিতের ব্যাপারেই তোর কাছে বলতে এসেছি। মোহিতের লাশ শহরের বাইরে জঙ্গলে পাওয়া গেছে। হ্যাঁ, পাগল হয়ে গেছিস নাকি? তুই সাত সকালে বোকা বানানোর জন্য আমাকেই পেলি নাকি? হ্যাঁ, সত্যি বলছি ভাই, মোহিত মারা গেছে। ওকে খুন করা হয়েছে। খুন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর এমন কোন শত্রু থাকতে পারে যে ওকে এত নিষ্ঠুরভাবে খুন করেছে? চল আমরা প্রিয়ার কাছে যাই। ও যাই বলুক না কেন, কিন্তু আমার মনে হয় আমাদের প্রশ্নের উত্তর ওর বাড়িতেই লুকিয়ে আছে। ভাই, প্রিয়া এরকম একটা পোড়ো বাড়িতে থাকে নাকি? জানি না ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। শুভম, এই এই ওর ফটো এখানে কি করছে? কার ফটো? আরে ওর ফটো। এটা তো ইন্দুর ফটো, কিন্তু ইন্দুর ফটো প্রিয়ার বাড়িতে কিভাবে এলো? আর প্রিয়াই বা কোথায়? আমি প্রিয়াকে ফোন করছি। হ্যালো প্রিয়া, আমরা তোমার বাড়িতে আছি, তুমি কোথায়? প্রিয়া, এই বাংলো নাম্বার 4 তোমার নয়? না, আমার বাংলোর নম্বর তো 8। কিন্তু মোহিত তো তোমার এই অ্যাড্রেসের কথাই বলেছিল। ঠিক আছে ছাড়ো, তুমি এখন তাড়াতাড়ি বাংলো নাম্বার 4-এ চলে এসো। আরে কিন্তু আমার অডিশন আছে তো। কেটে দিল। 4 নম্বর বাংলোতে এমন কি আছে যে আমাকে ওখানে ডাকছে? আরে মোহিতকে ফোনেও তো পাচ্ছি না। কি বললো কি ও? ভাই, কোনো বড় একটা গোলমাল হয়ে গেছে। প্রিয়া তো বলছে যে ওর বাংলোর নাম্বার হলো 8। এটা ওর বাংলো নয়। এটা কিভাবে সম্ভব? হ্যালো গাইস। থ্যাংক গড তুমি এসেছো। হ্যাঁ, এসে গেছি। কিন্তু তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? মনে হচ্ছে যেন তুমি সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখছো। ওসব ছাড়ো, শুধু আমাকে এটা বলো, তুমি কি ওই মেয়েটাকে চেনো? এটা এটা আবার কে? আর তোমরা দুজন এখানে কি করছো? কোনো নতুন শুট প্ল্যান করছো বুঝি? না প্রিয়া, আমরা কোনো শুটিং এর প্ল্যান করছি না। শুট প্ল্যান করছো না? তাহলে তোমরা এখানে কি করছো? আচ্ছা ছাড়ো, মোহিত কোথায় আছে? ও মারা গেছে। এটা কি ধরনের মজা? এটাই সত্যি প্রিয়া, মোহিত সত্যিই নেই আর মারা যাওয়ার আগে তোমার সাথে দেখা করতে ও এই বাড়িতে এসেছিল। না, এটা হতে পারে না। যা হতে পারে না সেটাই হয়েছে প্রিয়া। না, এটা মিথ্যে। মোহিত মারা যেতে পারে না। আমরা তো বিয়ের প্ল্যান করছিলাম। নিজেকে সামলাও প্রিয়া, যেটা হয়ে গেছে সেটাকে তো পাল্টানো যাবে না। তুমি তোমার বাড়ি যাও, আমাদের একটা জায়গায় যেতে হবে। ভাই, এটা তো সেই জায়গাটাই যেখানে আমরা আমাকে খুন করে পুঁতে দিয়েছিলি। ইন্দু? ইন্দু? হ্যাঁ, আমি 6 মাস আগে নিজের গ্রাম থেকে হিরোইন হব বলে সেই স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম। কিন্তু তোমাদের মতো শয়তানেরা আমাকে ঠকিয়েছ। আমার স্বপ্নের সঙ্গে সঙ্গে আমার সম্মানও লুট করে আমায় খুন করেছ। এবার তোমাদের পালা। কখনো কোনো মেয়ের সম্মান নিয়ে যদি খেলো, তার আত্মা তোমাদের মতো শয়তানদের কখনো ছেড়ে কথা বলবে না, প্রাণে মেরে ফেলবে। আরে বৌমা, সুধীর কি ফোন করেছিল? 2 দিন পরে দোল। ও অফিস থেকে ছুটি পেয়েছে? এখনো তো পাইনি মা, কিন্তু ও বসের সাথে কথা বলেছে।
আরে সুধীর, এক্ষুনি তোর কথাই বলছিলাম। কেমন আছিস বাবা? আমি ঠিক আছি মা। তোর ছুটির কি হলো? বৌমা বলছিল তুই নাকি ছুটি পাসনি। সেটাই বলার জন্য ফোন করেছি মা। অফিস থেকে কিছুতেই ছুটি পাচ্ছি না। আমি যেতে পারবো না মা, কিন্তু তুমি যদি চাও তো তুমি ভোপালে আমার কাছে চলে আসতে পারো। আমার কাছে আসার জন্য তোমার তো কারো কাছ থেকে ছুটি নেওয়ার দরকার নেই। আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। তবে হ্যাঁ, বৌমা যদি তোর কাছে যেতে চায় তাহলে ও যেতে পারে। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। আচ্ছা মা, আমার অফিস থেকে আমার এক বন্ধু মনোহর আজ সকালে মুম্বাইয়ে যাচ্ছে। আমি ওর হাতে তোমাদের সকলের জন্য কিছু গিফট পাঠিয়েছি, তুমি দেখে নিও। আর করুণাকেও ওর সাথে কালকে সন্ধ্যের ট্রেনে ভোপালে পাঠিয়ে দাও। আমি মনোহরকে বলে দিয়েছি। ঠিক আছে, পাঠিয়ে দেব। ও কি বললো মা? ও আমাদের দুজনকে ওখানে যেতে বলছে। আমি বারণ করে দিয়েছি, তবে তুমি চলে যাও। কাল ওর এক বন্ধু মনোহর মুম্বাই আসছে। কাল সন্ধেবেলা তুমি ওর সাথে ভোপালে বেরিয়ে যাও। বাড়ি পৌঁছে প্যাকিংটা করে রেখো। কিন্তু মা, আপনি এখানে একা? আরে তুমি আমার চিন্তা করো না, আমি সামলে নেব। তুমি যাও, ঘুরে এসো। মা, 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 আরে সুধীর, তুই তো আসবি না বলেছিলি, তাহলে হঠাৎ করে চলে এলি? আসলে মা, লাস্ট মোমেন্টে বস ছুটি দিয়েছে, তাই চলে এলাম। করুণা কোথায় মা? করুণা, করুণা! মজা করছিস কেন? করুণা তো তোর সাথেই থাকবে। কিছুক্ষণ আগে মনোহর তোর বউকে তোর কাছে নিয়ে গেছে। না মা, ও তো কই আমার সাথে নেই। ভাবলাম মনোহরের আগে আমি পৌঁছে যাব, তাই আর আমি ওকে কল করিনি। এনিওয়েজ, আমি ওকে ফিরে আসার জন্য বলছি। প্রণাম মাসিমা। মনোহর, আরে তুই এখানে কি করছিস? আরে ভাই, আমার বস তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আজ, তাইও আমি ফ্লাইটে করে চলে এলাম। আমি তোকেই ফোন করছিলাম তো। করুণা কোথায়? মানে আমি তো ওকেই নিতে এসেছি। মানে তুই করুণাকে নিয়ে যাসনি? না, কি হয়েছে? মা, করুণা তাহলে কার সাথে ভোপাল গেল? সুধীর, কোনো গন্ডগোল আছে, তাড়াতাড়ি দয়াকে ফোন কর। হ্যালো দয়া, সুদীপ বলছি। দাদা, তোমাকে কেউ মুক্তিপণ চেয়ে ফোন করেছিল বা হুমকি? না ভাই, এরকম কোনো কল আসেনি। দয়া, তুই যে করেই হোক তোর বৌদিকে খুঁজে বার কর। কে জানে কি অবস্থায় আছে বেচারি এই সময়। চিন্তা করো না তুমি মা, আমি তোমার বৌমাকে সম্পূর্ণ সুস্থভাবে বাড়িতে নিয়ে আসব। কিন্তু তোমরা কি ওই লোকটাকে একবারও দেখলে চিনতে পারবে, যে নকল মনোহর সেজে এসেছিল? ও যদি একবার সামনে আসে চিনতে পারবো আমি। মা, তুমি কি বৌদিকে এই কথাটা বলেছিলে যে মনোহর দাদার সাথে ভোপাল যেতে হবে? হ্যাঁ বলেছিলাম, তবে যখন তুমি এই কথাটা বৌদিকে বলেছিলে সেই সময় আরও কেউ ওখানে উপস্থিত ছিল নাকি? হ্যাঁ ছিল তো, সোহম ছিল। না মা, সোহন দাদা নয়, তাছাড়া আরো কেউ। দাদা এই কাজ করতেই পারে না। আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ দয়া। ইটস ওকে দাদা। আরে দয়া, ওকে ছেড়ো না, ভালো করে ওকে জিজ্ঞাসাবাদ করো। আমি আগেও দেখেছি অনেক যে এরকম সমস্যায় বাড়ির কাজের লোকেদেরই হাত থাকে। মনোহর দা, সোহন দাদা বাড়ির কাজের লোক নয়, বড় ভাইয়ের সমান। এনিওয়েজ মা, নকল মনোহর যে গিফট এনেছিল সেটা দেখাও তো। দাঁড়া, এক্ষুনি আনছি।
এইটা এনেছিল ও। এই শাড়িটা আপনার দোকান থেকেই নেওয়া হয়েছে, তাই এতে যে কুপনের নাম্বারটা আছে তাতে 5,000 টাকার প্রাইজ মানি অ্যানাউন্স করে সমস্ত কাস্টমারের মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ করে দিন, বুঝলেন? কেউ যদি এই প্রাইজটা নিতে আসে তাহলে আমায় ইশারা করবেন। না রে দয়া, এই লোকটা সে লোক নয়। টেনশন করো না তুমি মা, এই লোকটা সে লোকটা নয় তো কি হয়েছে, যাবে তো ও সেই লোকটারই কাছে। চলো দাদা, ওই বাইকটাকে ফলো করো, ফাস্ট। দয়া, এটাই সেই লোকটা যে মনোহরের পরিচয় দিয়ে বৌমাকে নিয়ে গেছে। পেয়ে গেছেন পুরস্কারের টাকা? প্রাইজ তো এবার আমি তোকে দেব কাল্লু মামা। আরে কে রে তুই? তোর বাবা, ইন্সপেক্টর দয়া। বল, কোথায় আছে করুণা বৌদি? সোজা কথায় বলবি নাকি? না স্যার, আমি সবই বলছি, দয়া করে গুলি চালাবেন না, আমি ওকে বেঁচে দিয়েছি। তুই কিভাবে জানতে পারলি যে মনোহর বৌদিকে নিতে আসছে? কে যুক্ত আছে তোর সাথে? আর কেউ নেই স্যার, কাল যখন মাসিমা মার্কেটের ওনার বৌমার সঙ্গে কথা বলছিলেন তখন আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। আমি সবকিছু শুনেনি আর টাকার লোভে আপনার বৌদিকে কিডন্যাপ করে নিই। কোথায় বিক্রি করেছিস ওকে তুই? গুরগাঁও ওয়েস্ট পার্কিং হাউস, ফ্ল্যাট নাম্বার 10। অনেক হয়েছে শেঠজি, আজকের জন্য এইটুকুই যথেষ্ট। তোর বাকি কাপড়গুলো পুলিশ স্টেশনে গিয়ে খুলবো। ভয় পেও না বৌদি, আমরা চলে এসেছি। থ্যাংক ইউ দয়া, তুই আমার বৌমাকে প্রাণে বাঁচালি। কি মা, তুমিও না? আমি তোমার বৌমার নয়, আমার বৌদির জীবন বাঁচিয়েছি। যদি না বাঁচাতাম তাহলে বৌদির হাতের চা, পকোড়া আর পরোটা খেতাম কিভাবে আমি? দাদার কথা জানি না, কিন্তু এত ভয়ঙ্কর রিস্ক আমি তো নিতে পারতাম না।